যে পদ্ধতিতে সরকার এদেরকে ওখান থেকে আউট করেছে, সেই পদ্ধতি হচ্ছে এটা হেফাজতের লোকরা প্রত্যেকটা, অনেকে বলছেন, জিলুর ভাই বলছেন নিরীহ মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছাত্র, একদম আপনার মাদ্রাসার কাউমি মাদ্রাসার ছোট ছোট নাবালেগ ছেলে মেয়ে, লক্ষ লক্ষ জনসমাবেশকে আপনি রাতের অন্ধকারে ব্ল্যাকআউট করে, যে ব্ল্যাকআউট করা হয় পরাধীন দেশের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই পদ্ধতিতে আপনি নিজ দেশের জনগোষ্ঠীকে এভাবে ডেজার্ট করে ফেলছেন এলাকাটায়। আপনি ডেকে নিয়ে তারপরে আবার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মনে করা হবে এটা যে তারা আপনার পক্ষে, সরকারের পক্ষে চলে আসছে, এটা ভাবার কোনোই যুক্তি নেই। এটা ভাবার কোনো যুক্তি নেই। তাদের অন্তরে সে ক্ষোভ, সে যন্ত্রণা, সে অসম্মানের সেই পীড়া তাদের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। না, জাতীয় পার্টির আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তখন তো ওনাদেরকে পানি খাওয়ানোর জন্য বিভিন্ন পয়েন্টে ওনার কর্মীদেরকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তো সেটা করা হচ্ছিল। আচ্ছা, প্রথম আপনি আজকে তো সেই দিবস, তাই তো? প্রথম কথা হচ্ছে জিলুর ভাই কথাগুলো শুনতেছিলাম মনোযোগ দিয়ে, ওনার কথা আমি শুনি সবসময় খুব গভীরভাবে। আমার খুব জানতে ইচ্ছে করে যে উনি তখন সার্ভিসে ছিলেন কিনা। এটা উনি বলেছেন উনি সার্ভিসে ছিলেন, উনি ঢাকায় ছিলেন, বাট উনি ওই অপারেশনে ছিলেন না। আচ্ছা, সে যাই হোক, বাংলাদেশের ইতিহাসে হেফাজতের যে মেসাকারটা, যেটা উনি ওনার পেশাগত জীবনের অনেক অভিজ্ঞতার আলোকে কতগুলো কথা বলছে, খুবই মানে এইভাবে যদি একটা আন্দোলনকে এইভাবে দমন করা হয়, এটা শুধু স্বাধীনতা পূর্ব মানে পরাধীন দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই এভাবে আপনার যে কোনো আন্দোলন সংগ্রাম কে দমন করার ইতিহাস আমরা লক্ষ্য করে থাকি বা দেখি। সেটা আজকে প্যালেস্টাইন বলেন, পাকিস্তান আমলে পাকিস্তানি সেনাবাহিনী বলেন, বা আমার মনে হয় কখনো কখনো পাকিস্তানি সেনাবাহিনীকেও হার মানিয়েছে বর্তমান সময়ের শাসক গোষ্ঠী যেভাবে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম ন্যায্য থাকুক আর না থাকুক, তাদের দৃষ্টিতে যদি আন্দোলন ন্যায্য না হয় সেটাকে দমন করতে হবে। সেই দমনের যে নির্মম নিষ্ঠুর যে পরাকাষ্ঠা তারা দেখায়, সেটা ইতিহাস হয়ে আছে, থাকবে। এই যে হেফাজতের যে ঘটনাটা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, আপনি কি মনে করেন এটা অনেকে যে জিল্লু সাহেব বলছিলেন যে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা। দেখেন, উনি আইন শৃঙ্খলা রক্ষা করেন, অত্যন্ত উচ্চ পদে কর্মরত ছিলেন, দায়িত্বশীল লোক, এবং এখন উনি বাংলাদেশের রাজনীতি চর্চায় বা একটা সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক অবদান রাখছেন, জনমত তৈরি করছেন। আমি সাধুবাদ জানাই। ওনার অভিজ্ঞতার আলোকে উনি কতগুলো শব্দ প্রয়োগ করেছেন সেটার অবশ্যই গুরুত্ব আছে। যে কথাটা বলছেন যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এই পরিকল্পিত হত্যাকাণ্ড একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার মুখে, এটা যেন তেন লোক বলছি না, আমি বলছি না, আমি রাজনৈতিক কর্মী, আমি আমার মুখে অনেক কিছু যা আসে শব্দ প্রয়োগ করতে পারি, কিছু যায় আসে না, অনেকে এটাকে মেঠো বক্তব্য হিসেবে নিতে পারেন, কিন্তু এই দায়িত্বশীল ব্যক্তি যিনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে, এটা ছিল ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড কিলিং, যেটা অনেকের ভাষায় যদি এরকম বলে, মানে অনেকে ওরকম বলে, ইট ওয়াজ এ পোগ্রম। আপনি কতগুলো জনগোষ্ঠীর উপরে হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ড আকস্মিক নয়, আপনি চালালেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে। জিলুর ভাই, আপনার এই বক্তব্য এবং আপনার এই ব্যাখ্যা সাক্ষী হয়ে থাকবে, এবং একদিন এদেশের সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি হাসিনাপা যেটা বলবো সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আপনার কতটুকু মনে আছে বা কি দেখেছিলেন, বা আমি ওই সময় মনে যেটা আছে সেটা মনে আছে, তো এটা
ঘুম থেকে সকালে উঠে দেখলাম যে তখন বৃষ্টি হচ্ছিল, সকালবেলা রাত্রে বৃষ্টি হচ্ছিল। তো ঘুম থেকে সকাল থেকে উঠতে আমি তখন আমি আমি চাকরি করি এম্বাসিতে। তো উল্টাম যে তো আমাদের ড্রাইভার বলতেছিল যে শাপলা চত্বর তো সাফ হয়ে গেছে। তো আমি সাফ হয়ে গেছে মানে কি, কালকে রাত্রে সবাইকে এদেরকে মানে উঠাই দিছে। তো বৃষ্টি হচ্ছিল, আমি মনে করছি বৃষ্টি হয়েছে, এরা হয়তো বৃষ্টির মধ্যে ইয়ে হয়ে গেছে। যাক, আমি এটা সবাই কম বেশ আমরা জানি, এই ইতিহাস দগদগে সবার অন্তরে। আমি যেটা বলতে চাইবো, যে পদ্ধতিতে সরকার এদেরকে ওখান থেকে আউট করেছে, সেই পদ্ধতি হচ্ছে এটা হেফাজতের লোকরা প্রত্যেকটা, অনেকেই বলছেন, জিলুর ভাই বলছেন নিরীহ মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছাত্র, একদম আপনার মাদ্রাসার কাউমি মাদ্রাসার ছোট ছোট নাবালেক ছেলে মেয়ে বা বালেক, এবং এরা এদেরকে আপনি যেভাবে এদেরকে আউট করেছেন, আমি বলতেছি সেটা হচ্ছে যে আমি আমি ধরলাম না সেখানে 13 জন মারা গেছে, 22 জন মারা গেছে, 51 জন মারা গেছে, বা অসংখ্য লোক মারা গেছে, আমি এগুলো কিছুই বললাম না। আমি বললাম যে একটা লক্ষ লক্ষ জনসমাবেশকে আপনি রাতের অন্ধকারে ব্ল্যাকআউট করে যে ব্ল্যাকআউট করা হয় পরাধীন দেশের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই পদ্ধতিতে আপনি নিজ দেশের জনগোষ্ঠীকে এভাবে ডেজার্ট করে ফেলছেন এলাকাটায়। এবং তখন তাদেরকে ওখানে আমরা পত্রপত্রিকায় এবং বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে দেখছিলাম টুকরো টুকরো খবর, যে কাউকে পেছনে হাত দিয়ে, কাউকে মানে অসম্মানজনক ভাবে এই লোকগুলো বাংলাদেশের আলেম সমাজ, হাফেজ, বাংলাদেশের মানুষ আলেম সমাজকে পছন্দ করে, সম্মান করে, মাথার তাজ হিসাবে রাখে, মাথার তাজ। আমরা ধর্মকর্ম করি, 90% মুসলমানের দেশ, তাদেরকে আমরা কিছু দিতে পারি আর না পারি, এই সম্মানটা করে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষকে, সর্বস্তরের মুসলমানকে, এমন বিধর্মীদেরকেও এই নির্মমতাকে, এই নিষ্ঠুরতায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কষ্ট পেয়েছে। এখন আপনি এটা করেছেন, এটা এই চিহ্নটা এটা অনেক দিন দগদগে থাকবে বাংলাদেশের ইতিহাসে। এটা আমি ইয়ে যে বললেন, রবি ভাই যে বললেন যে এটা একটা সত্য উদ্ঘাটন হবে, সত্য উদ্ঘাটন তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই যে আলেম সমাজের মধ্যে যে যন্ত্রণা, আপনি যে কষ্ট যে তারা পুষে আছে, আপনি মনে করেন না হেফাজত যে তাদেরকে আপনি ডেকে নিয়ে তারপরে আবার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মনে করা হবে এটা যে তারা আপনার পক্ষে, সরকারের পক্ষে চলে আসছে, এটা ভাবার কোনোই যুক্তি নেই। এটা ভাবার কোনো যুক্তি নেই। তাদের অন্তরে সে ক্ষোভ, সে যন্ত্রণা, সে অসম্মানের সেই পীড়া তাদের মধ্যে আছে। এবং তারা যদি সুযোগ পায়, স্কোপ পায়, তারা এটার এক ধরনের, আপনাকে যেটাকে বলবো প্রতিশোধ আমি বলবো না, তারা সেটার অপেক্ষায় আছে। তারা কখনোই, আপনি যেভাবে বলেন না কেন, তারা কখনোই তারা কখনোই এই সরকারকে, যেটা আমরা আপাতদৃষ্টিতে দেখছি যে তাদের অনেক নেতা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে দেখা করেছে, কথা বলেছে, এটা শুধুমাত্র দেখার জন্যই, কিন্তু এটা তাদের মনের বিষয় না, অন্তরের বিষয় না। এই কষ্ট তাদের কখনোই যাবে না। ধন্যবাদ।